দ্বন্দ্ব বিভাজনের রাজনীতিতে যখন রাজনৈতিক অঙ্গনে ভর করেছে কালো ছায়া, তখন সেনাপ্রধান জানালেন ডিসেম্বরের নির্বাচন হওয়া উচিত। গতকাল অফিসার্স অ্যাড্রেসে একথা বলেন তিনি আরো বলেন, সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। বর্তমান যে সার্বিক সংকট আমরা দেখছি, নির্বাচনের মধ্য দিয়ে তার সমাধান আসবে কি, কিংবা দ্বন্দ্ব বিভাজনের অবসান হবে কি, এসবই আজকের আলোচনায় আনবো। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনায় আমরা মুখোমুখি হয়েছেন সাবেক সচিব ও রাজনীতি বিশ্লেষক আবু আলম শহীদ খান। স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি বলছিলাম, সেনা প্রধান যেমনটি জানিয়েছেন ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত। বর্তমান রাজনৈতিক বাস্তবতা যদি আমরা তুলে ধরি, আমরা দেখছি দ্বন্দ্ব বিভাজনে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের কালো ছায়া ভর করেছে। সেই সংকট থেকে নির্বাচনের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পাবো কিনা? রাজনৈতিক সংকট যেটাই হোক না কেন, সেটার থেকে পরিত্রাণ পাওয়ার একটাই উপায় হলো গণতন্ত্র। এবং গণতন্ত্র আমরা চাই, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যদি বিশ্বাস করি, সেভাবেই দেশটা পরিচালিত হচ্ছে। যে কোনো ধরনের গণতন্ত্র হতে পারে, পার্লামেন্টারি, প্রেসিডেন্সিয়াল। তো সেই কারণে আপনার একটা নির্বাচন খুব জরুরি, এবং নির্বাচনের মধ্য দিয়ে যত দ্রুত দ্বন্দ্ব, সংঘাত, বিভাজন দূর করা যাবে, আর অন্য কোনো প্রক্রিয়া নেই। প্রক্রিয়া নেই বলেই সেনাবাহিনী প্রধান বলেছেন, আগেও বলেছিলেন 18 মাসের মধ্যে একটা নির্বাচন করা দরকার। এখন ওই সময়টার মধ্যেই উনি আছেন। উনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এবং 1 জানুয়ারি সেই অবস্থানে তিনি পুনর্ব্যক্ত করেছেন। এবং সেনাপ্রধান আরো জানালেন যে সেনাবাহিনীকে অন্যায্যভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করছে কিছু মহল। আমরা যদি জুলাই আপরাইজিং এর কথা বলি, সেই সময় থেকে শুরু করে আজ অবধি সেনাবাহিনীর ভূমিকা নিয়ে কিন্তু আমাদের বলা যায় যে সেনাবাহিনী যথেষ্ট রাষ্ট্রকে সহযোগিতা করে যাচ্ছে। সেই কুচক্রী মহল আসলে কারা? সেনাবাহিনীর কাজ তো রাষ্ট্রকে সহযোগিতা করা, এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা, রাষ্ট্রের ইন্টিগ্রিটি রক্ষা করা, এবং রাষ্ট্রের যদি আইন শৃঙ্খলা পরিস্থিতিতে প্রয়োজন হয় তখন সেখানে তাদেরকে সিভিল প্রশাসনকে সহায়তা করা। সুতরাং সেনাবাহিনী এটা করে যাচ্ছে, এবং আমাদের সেনাবাহিনীকে তো অবশ্যই আমাদের ধন্যবাদ দিতে হবে, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। আপনি যদি 3, 4, 5 আগস্টের ঘটনা বলি, বা তারও আগের দিনগুলো থেকে ঘটনা বলি দেখেন, এবং তারপরে যে তাদের যে ইন্টারভেনশন, সেই ইন্টারভেনশন না হলে তো বাংলাদেশে একটা রক্তক্ষয়ী সিভিল ওয়ার হয়ে যেত। সুতরাং এই কারণে তো আমাদের সেনাবাহিনীকে অবশ্যই ক্রেডিট দিতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কিন্তু আমরা মিডিয়াতে দেখেছি, এবং স্পেশালি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, কিছু সংখ্যক লোক অযথা সেনাবাহিনীকে বিতর্ক করার চেষ্টা করে, অযথাই বিনা কারণে সেনা প্রধানকে বিতর্কিত করার চেষ্টা করে, তার বিরুদ্ধে নানান রকমের সমালোচনা করে, এবং কুৎসা রচনা করে, গুজব সৃষ্টি করে। এবং দেশের বাইরে থেকেও কিছু কিছু ইউটিউবার কিন্তু এই কাজটা করে যাচ্ছেন। এইখানে ধরেন সেনাবাহিনী প্রধান তো তার বক্তব্য বলেছেন যে তাদেরকে টার্গেট করা হচ্ছে, তাদের বিরুদ্ধে অপমানজনক কথাবার্তা বলা হচ্ছে, নিন্দা করা হচ্ছে, এগুলো তো উনি বলেছেন। বাট এখানে আমার মনে হয় যে রাষ্ট্র যারা পরিচালনা করছেন, রাষ্ট্রের অংশ তো সেনাবাহিনী, এবং সিভিল সার্ভিস বলেন, পুলিশ বলেন, জুডিশিয়ারি বলেন, অন্যান্য যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো রাষ্ট্র পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ সব সংস্থা। তো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যে সরকার আছে, অন্তর্বর্তী সরকার, সেই সরকারের কাছ থেকে কিন্তু সেনাবাহিনীর যে এই বিষয়ে যে সাপোর্ট পাওয়া দরকার ছিল, বা এই বিষয়ে তাদের যে বক্তব্য আসা উচিত ছিল, কঠোর, পরিষ্কার এবং স্বচ্ছ বক্তব্য, সেটা কিন্তু আসে নাই। যার কারণে যারা এই কুৎসা রটনার কাজে নিয়োজিত আছেন তারা আরও উৎসাহিত বোধ করেন। তারা ভাবেন যে অন্তর্বর্তীকালীন সরকার বা রাষ্ট্র যারা এখন পরিচালনা করছে, তারা বোধহয় সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের কথাগুলো খুব এনজয় করে, অথবা পছন্দ করে, অথবা তারা চান যে সেনাবাহিনীর বিরুদ্ধে এই কথাগুলো হোক। সুতরাং এখানে রাষ্ট্রের যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব পালনে রাষ্ট্র যে সরকার, রাষ্ট্র না সরকার, সরকার যারা পরিচালনা করছেন, তাদের একটা বড় ব্যর্থতা আছে, এবং এটা খুবই দুঃখজনক। সরকারের দায়িত্বের কথা বলছিলেন, সেই সঙ্গে কিন্তু সেনাপ্রধান আরো জানিয়েছেন কি সংস্কার হচ্ছে, কিভাবে হচ্ছে, এ বিষয়ে আমার কিছু জানা নেই। এ নিয়ে আমার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা হয়নি। সরকারের সাথে সেনাবাহিনীর কোনো দূরত্ব লক্ষ্য করছেন কি? না, আমি তো ওই দরবারে উপস্থিত ছিলাম না, আপনিও ছিলেন না। আমরা যা এখন শুনতে পাচ্ছি, এটা লোকশ্রুতি বা মুখে শোনা। এখন পর্যন্ত আমাদের মেইন স্ট্রিম মিডিয়াও কিন্তু কোনো দেয়া নেই যে অমুক মাধ্যমে বা তমুকের মাধ্যমে আমরা শুনেছি। আর সামাজিক নেটওয়ার্কে অনেক কিছু এসে গেছে। আইএসপিআর থেকে তো আমরা কিছু এখনো পাইনি। আপনি পেয়েছেন কিনা আমি জানি না, আমি যতক্ষণ পর্যন্ত দেখেছি নেট ততক্ষণ ছিল না। সুতরাং এই যে কথাটা, এই কথাটাকে আপনাকে ধরতে হবে যে একটা হলো যে উনি
তার কিছু কথাবার্তা বলেছেন, তারপরে আধা ঘন্টার মতো প্রশ্নোত্তর পর্ব ছিল, তখন হয়তো কেউ জিজ্ঞেস করে থাকতে পারেন, তার রেসপন্সে এটা বলতে পারেন যে সংস্কারের বিষয়ে আমাদের সাথে কোনো আলোচনা হয়নি। দেখেন, সংস্কারের বিষয়ে যদি কথা বলি আমরা, সংস্কারের বিষয়ে সেনাবাহিনী কেন, সংস্কারের বিষয়ে কি বিজিবির সাথে আলোচনা হয়েছে, সংস্কারের বিষয়ে কি সিভিল সার্ভিসের সাথে আলোচনা হয়েছে, বা পুলিশ সার্ভিসের সাথে আলোচনা হয়েছে, বা এনবিআর এর সাথে আলোচনা হয়েছে? এই যে এনবিআর ভেঙে দুটো টুকরা করে দেওয়া হলো, এনবিআর এর সকল কর্মকর্তা এখন আন্দোলনে আছেন, তার মানে তাদের সাথে কোনো আলোচনা হয়নি। আপনি একটা সংগঠন, এতদিনের পুরানো একটা রাষ্ট্রীয় সংগঠন, তাকে আপনি ভেঙে দুই টুকরা করছেন, তো তাদের সাথে একটু আলোচনা করতেই পারতেন। করতে হবে এমন কথা নাই, সরকার যারা থাকেন তারা এরকম করেন না। সুতরাং এই আলোচনাটা যে কারোর সাথেই হয়নি এটা সত্য। আবার এই আলোচনাটা যে করতেই হবে সেটাও কিন্তু বাধ্যবাধকতামূলক না, এটা সরকারকে চিন্তা ভাবনা করে করতে হবে। কেমন হতে পারতো আলোচনাটা, যদি ধরেন করিডোর, যদি আপনি করিডোর করতে চান, করিডোরে আবার অন্য অন্য নাম দেওয়া হচ্ছে এখন, প্যাসেজ কিংবা চ্যানেল, একটা মানবিক সাথে আছে। তো সব মিলিয়ে যখন আপনি এটা করতে চান, সরকারি পর্যায়ে যদি সিদ্ধান্ত নেন, তাহলে এটা ইমপ্লিমেন্ট করবে কে? ইমপ্লিমেন্ট করার জন্য তো ওখানে আপনার সেনাবাহিনী লাগবে, ওখানে আমাদের বর্ডার গার্ডস লাগবে, সেখানে নিরাপত্তার বিষয় আছে, সেখানে সিভিল অফিসারদের কাজ আছে। বিষয়ে কিন্তু সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না যা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হবে। মানবিক করিডোর প্রশ্নে জাতীয় স্বার্থ দেখতে হবে, যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে, এবং এটা রাজনৈতিক সরকারের। আমি ওনার বক্তব্য খেয়াল করেছি, আমি ওনার বক্তব্যের সাথে পুরোপুরি একমত। বাট আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম বা দর্শকদের যেটা জানাতে চাই, যে ওনাদের সাথে যে আলোচনা হয় নাই, মানে আলোচনা তো বিভিন্ন রকম থাকে, প্রাথমিক পর্যায়ে আলোচনা করতে পারে, কেন সেনাপ্রধানের সাথে এবং আমাদের বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সি, আমাদের সিভিল সার্ভিস, জুডিশিয়ারি, তাদের সাথে সরকারের উপর মহলে এবং সর্বোচ্চ মহলের যোগাযোগ থাকার কথা, এবং প্রতিদিনই আলোচনা হওয়ার কথা। আমি জানি না সেটা হচ্ছে কিনা। আগে যখন সরকার ছিল, মানে এর আগের সরকার, তখন প্রতিদিনই তাদের সকালবেলার ব্রিফিংটা বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সি থেকে আসতো। সুতরাং ওই ব্রিফিং হচ্ছে কিনা এটা আমি এখনো জানি না। তো সেখানে একটা আলোচনায় এটা আসতে পারতো। আরেকটা ভাবে আসে যে যখন আপনি চিন্তা করবেন যে আপনি এটা করবেন, তখন তো যাদের রোল আছে তাদেরকে নিয়ে বসতে হবে, কিভাবে এটা ইমপ্লিমেন্ট হবে, তখন কিন্তু আলোচনা হয়। তো সেটাও তো বসা হয়নি, তার মানে কোনো কিছু না, বসাও পর্যন্ত হয়নি, যার ফলে ওনারা জানলেন না। যেটা হয় যে এই যে রাষ্ট্রের যে অঙ্গগুলোর কথা আমরা বলছি, সেনাবাহিনী, বিচার বিভাগ, পুলিশ, আমাদের সিভিল সার্ভিস, রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠান, তাদেরকে যখন আপনি ইমপ্লিমেন্টেশনের জন্য কথা বলবেন, তখন কিন্তু তারা সাজেশন দিবে আপনাকে, যে আপনার স্যার এইটাই করলে এই ভালো হবে, এর এই অসুবিধা আছে, 3-4টা সাজেশন নিয়ে আলোচনা হয়, তখনই কিন্তু বিষয়গুলো আলোচিত হয়। এর অর্থ হচ্ছে যে সরকার, যারা সরকারে আছেন, তারা এই মানবিক করিডোর বা চ্যানেল বা কি প্যাসেজ যাই নাম দেন কিনা, বা ওই যে মানবিক সাহায্য পৌঁছানো, এই বিষয়টা তারা নিজেরা নিজেদের সাথে আলোচনা করছেন, এবং সম্ভবত যারা, যেটা জানা যাচ্ছে যে যুক্ত রাষ্ট্রের কিছু প্রতিনিধির সাথে তারা আলাপ করেছেন, এবং আমাদের যে আছে, আমাদের ইউএন যেটা আছে, ইউনিয়ন জেনারেল অ্যাসেম্বলি, তার যে সেক্রেটারি জেনারেল আছে, উনি এরকম একটা প্রস্তাব দিয়েছিলেন। তার অর্থ হচ্ছে যে ওনারা কারোর সাথে এখন পর্যন্ত কোনো কথা বলেন নাই, যে কারণে কিন্তু উপদেষ্টা পরিষদে এটা আলোচনা করেছেন কিনা এটাও আমার একটা সন্দেহ, হয়তো আলোচনা করেছেন, আমি ঠিক জানি না। যে বিষয়টি নিয়ে আমার আপনার কাছে জানার আগ্রহ তৈরি হয়েছে সেটি হচ্ছে মানবিক করিডোর নিয়ে তো আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি রাজনৈতিক মহলে নানামুখী বিতর্ক চলছে। সবশেষ নিরাপত্তা উপদেষ্টা যেমনটি জানালেন যে মানবিক করিডোর ইস্যুতে কারোর সাথে কোনো আলোচনা হয়নি, ভবিষ্যতেও হবে না, তাহলে এই বিতর্কটা আসলে কে উস্কে দিল? তা এই জন্য আমি শেষ করতে পারিনি, আমি ওই লাইনটা বললে হয়তো আপনি এই প্রশ্নটা করতে পারেন না, বাট আপনার প্রশ্নের উত্তরের জন্য আমি ওখান থেকেই শুরু করছি। আমার মনে হচ্ছে যে উপদেষ্টা পরিষদও মনে হয় ঠিকমতো আলোচনা হয়নি, যার কারণে আপনি বিভিন্ন উপদেষ্টার যে বক্তব্য আমরা আলোচনা করেছি, তাদের বক্তব্যে আপনি তফাৎ দেখতে পারবেন। পররাষ্ট্র উপদেষ্টা কি বললেন, যে মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি, এটা তো পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য, এবং এটা সরকারের বক্তব্য, সোজা হিসাব। তারপরে আপনাদের প্রেস সেক্রেটারি যিনি আছেন, উনি একজন গণকর্মচারী, বাট উনি অনেক কথা বলেন, তাতে মনে হয় উনি উপদেষ্টাদের উপদেষ্টা এরকম মনে করেন, সাধারণ জনগণ মনে করার কারণও আছে। তিনি বললেন না, এরকম কোনো আলোচনা হয়নি। তারপরে খলিলুর রহমান সাহেব, যিনি এখন নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক বিশেষ উপদেষ্টা, তিনি বললেন যে না, এইরকম একটা প্রস্তাব আছে, আমরা এটা আলোচনা করছি। তো এখন উনি কালকে সেনাপ্রধানের দরবারের পরে, খেয়াল করেন আপনি কখন বললেন, কালকে সেনাপ্রধান দরবারে এই কথাটা দেওয়ার পরে, তারপরে উনি রাতের বেলা, সম্ভবত রাত 8টা 9টা বা 10টার দিকে, তার আগে আমি জানি নেই, উনি বললেন যে না, এরকম কোনো আলোচনাই কারোর সাথে হয়নি। তো কি দাঁড়ালো, যে সরকার নিজে কনফিউজ,
নিজে একটা আলোচনা শুরু করে নিজেই কিছু জানিয়েছেন জাতিকে এবং এখন তারা নিজেই সব কিছু অস্বীকার করতেছে। তো এটাকে অনেকে মনে করেন যে তাহলে কি সেনাপ্রধানের হুমকি বা সেনাপ্রধানের বক্তব্যের কারণে সরকার কি তার স্ট্যান্ড থেকে সরে গেল কিনা। এখনও আমরা চট্টগ্রাম বন্দর সম্পর্কে সরকারের কোনো ঘোষণা দেখিনি, তো সেটার ব্যাপারে তো সেনাপ্রধানের বক্তব্য আছে, সুতরাং আমরা 2-1 দিনের মধ্যে হয়তো সেটারও রেসপন্স দেখতে পারবো। চট্টগ্রাম বন্দরের মতো বিষয়গুলোর ক্ষেত্রে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত নিতে হবে এমনটি জানিয়েছেন সেনাপ্রধান। খুবই কারেক্টলি, কারণ এই সরকার তো কোনো রাজনৈতিক সরকার না এবং এই সরকার কোনো নির্বাচিত সরকার না। একটা নির্বাচিত সরকারের পিছনে জনগণের বড় অংশের আপনার সমর্থন থাকে। তো আপনি যখন একটা নির্বাচনের কথা চিন্তা করবেন, যেমন 2008 সালে যারা দায়িত্ব নিয়েছিলেন তারা 57% ভোটারের ভোট পেয়েছিলেন। তার আগে আপনি যদি চিন্তা করেন তাহলে এই 45%, 44%, 42% ভোটার, এবং ভোটার অংশগ্রহণ ছিল 70-এর উপরে। 2008 সালে ছিল 87%। তো এই যে ভোট একটা হয়, একটা নির্বাচনী ব্যবস্থা, এর মধ্যে দিয়ে যখন একটা সরকার গঠিত হয়, সেই সরকারের কাছে ম্যান্ডেট থাকে। তারপরেও সরকার কিন্তু বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের দেশে এটা আমরা খুব কম দেখেছি, যেটা খুবই দুঃখজনক, যে অবস্থার পরিবর্তন হওয়া দরকার। কিন্তু বড় কোনো সংকট বা বড় কোনো দেশীয় সংকট হলে সরকার কিন্তু সবার সাথে আলোচনা করে, যেটা আপনার ভারতে দেখছেন, আপনি পাকিস্তানেও দেখেছেন এই যুদ্ধের সময় দলমত নির্বিশেষে তারা বৈঠক করেন এবং আলাপ আলোচনা করেন। সেখানেও কিন্তু সবাই যে একদম একমত হয়ে যান সরকারের সাথে এরকম না, আলাপ আলোচনা হয়, সমালোচনা হয়, তারপরেও একটা সিদ্ধান্তে তারা পৌঁছানোর চেষ্টা করেন। দুঃখজনকভাবে বাংলাদেশে আমরা এটা দেখি না। এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার যে ব্যাকগ্রাউন্ড, যে বাংলাদেশে একটা ফ্যাসিবাদী শাসন ছিল, কারো মতামত নেওয়া হতো না, দেশে এখন গণতন্ত্র হবে, আইনের শাসন হবে, সব কিছু আইন মাফিক চলবে, সেখানে এই সরকারের তো অবশ্যই এসব ইস্যুতে, এরকম বড় বড় মৌলিক ইস্যুতে যদি একেবারে প্রয়োজন হয়ে পড়ে, মানে আজকে আমি এটা না করলে বাংলাদেশের জন্য একটা বিপদ, এরকম যদি হয় করিডোর অথবা আপনার বন্দরের ব্যাপারটা, তাহলে অবশ্যই তাদের উচিত যে তারা রাজনৈতিক দলগুলোকে ডাকবেন, ডেকে আলাপ আলোচনা করবেন, উপদেষ্টা পরিষদে করবেন, রাজনৈতিক দলগুলোর সাথে করবেন এবং স্টেক হোল্ডার যাদেরকে দিয়ে এই দায়িত্বটা পালন করাবেন তাদের সাথে আলোচনা করবেন। খুবই দুঃখজনক, এটা কিছু জানার আগে, কেউ কিছু জানার আগে, কোনো আলোচনার আগে এরকম একটা ঘোষণা হয়ে যায়, তারপরে আমরা রেসপন্স দেখি এবং রেসপন্সটা স্বাভাবিকভাবে নেগেটিভ রেসপন্স দেখেছি, তাই না? আপনি মানবিক করিডোর বলেন, বিষয়গুলোর প্রয়োজনীয়তার পাশাপাশি সরকার নিরাপত্তা ঝুঁকি নিয়ে আসলে কতটা ভাবছে? নিশ্চয়ই ভাবছেন না এরকম আমি ভাবতে পারি না, কারণ আমাদের একজন নিরাপত্তা উপদেষ্টা আছেন। অনেকেই তো বলছে যে এক ধরনের প্রক্সি ওয়ারে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। হতে পারে। করিডোর ইস্যুতে তো আপনার অনেক জিনিস নিয়ে আলোচনা হচ্ছে। প্রথম ইস্যুটা হচ্ছে যে আপনি যদি মানবিক কিছু সহায়তা পৌঁছাতে চান, মনে করেন আমরা করিডোর, প্যাসেজ, চ্যানেল এসব বাদ দিলাম, আমাদের এখন একটা কাজ, একটা মানবিক কাজ, যে আমরা যারা আরাকানে আছেন, যারা দুর্ভিক্ষের সম্মুখীন হচ্ছেন, যারা খুবই খাদ্য অসুবিধা আছে, ওষুধের অসুবিধা আছে, তাদেরকে কিছু মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করব। কিভাবে পৌঁছাবো এটা নিয়ে আলোচনা হবে। তো এখন আপনি এটা যখন করতে যাবেন, ইউএন যে সিস্টেমে, এটা মানবিক করিডোর বা প্যাসেজ বা মানবিক সহায়তা পৌঁছানো, এটা কিন্তু নতুন কিছু নয়। আজকেও তো গাজাতে মানবিক সহায়তা যাচ্ছে, তাই না, এত যুদ্ধের মধ্যে। তো এটা নতুন কিছু নয়, এটা 1939-40 সালে ইয়ে থেকে, আপনার জার্মানি থেকে যখন সরিয়ে আনা হচ্ছিল ইহুদি শিশুদের, তখনই এরকম একটা আলোচনা হয়। একটি প্রশ্ন আসে যে বাংলাদেশ হয়েই কেন আসলে মানবিক সহায়তা রাখাইনে পৌঁছানো হবে? পার্শ্ববর্তী দেশগুলো এখানে কেন ভূমিকা রাখতে চাইছে না, বা তাদের আসলে অবস্থানটা কি? সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনা চলছে ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত সেনাপ্রধান, এই শিরোনামে আবারও ফিরছে আলোচনায়। জনাব আবু আলম শহীদ খান, যে আলোচনায় আমরা ছিলাম, মানবিক সহায়তা কিংবা করিডোর যে প্রসঙ্গে আসি না কেন, সেটি আসলে বাংলাদেশ হয়ে কেন রাখাইনে পৌঁছানোর একটা সম্ভাবনা তৈরি হলো? অন্যান্য পার্শ্ববর্তী তো আরো অনেক দেশ আছে, তারা কেন আসলে, তাদের অবস্থানটা কি, বা তারা কেন অগ্রসর হচ্ছে না? না, বাংলাদেশের যে মানে ভূ রাজনৈতিক অবস্থান, সেখানে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের সাথে যোগাযোগটা করা ইজিয়ার। সুতরাং বাংলাদেশকে মানে অকারণে চয়েস করেছে এরকমটা মনে করার কোনো কারণ নেই, কারণ আপনার রোহিঙ্গা তো বাংলাদেশে চলে আসছে, সো আমরা জানি যে কোথা থেকে আসছে, সো ওখানে তো প্যাসেজ ছিল। তারপরে আপনি কিছুদিন আগে তো আরাকান আর্মিরা এসে আমাদের সীমান্তে, আমাদের সীমান্তবর্তী অংশে ঢুকে 10 কিলোমিটার ভিতরে ঢুকে তারা জল উৎসব করেছে, তাই না? তো তার মানে ওখানে একটা জায়গা আছে যেখানে আপনি, তো এগুলো চিহ্নিত করা আছে যে যেখান থেকে যেতে পারে। কিন্তু করিডোরের কতগুলো শর্ত আছে। একটা হলো যে আপনি দুইটা দেশের মধ্যে যদি হয়, তখন দুইটা দেশ এবং বিবদমান যারা গোষ্ঠী আছে তাদেরকে একমত হতে হবে।
এই ঐক্যটা থাকতে হবে। যেমন মিয়ানমার সরকার যদি রাজি না হয় আমরা কোনোভাবে করিডোরটা করতে পারবো না। আর যদি আমরা জোর করে করতে যাই তাহলে মিয়ানমার সরকার কিন্তু সামরিক অবস্থানে চলে যেতে পারে এবং সামরিক ইন্টারভেনশন করতে পারে, সেটা আমাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। বর্তমান সময়ে আমরা যে বাস্তবতা দেখছি মিয়ানমারে সেটি হচ্ছে সেটা করতে পারে আরাকান আর্মি এবং জান্তা সরকার। বাংলাদেশ আসলে জান্তা সরকার এবং আরাকান আর্মির সাথে ভারসাম্যমূলক সম্পর্ক কিভাবে বজায় রাখবে? না, বাংলাদেশে তো জান্তার সাথে সরকারের সাথে মানে জান্তা সরকার তো আছে একটা মিয়ানমারে, আরাকান আর্মি তো কোনো মানে বৈধ সরকার গঠন করেনি এখনো। তারা যে লড়াই করছে এই লড়াইয়ের জন্য তারা তো স্বাধীনতা চায়নি এখনো, তারা তো ডিক্লেয়ার করেনি যে আরাকান আমার স্বাধীন দেশ। তখন একটা বাংলাদেশ পরিস্থিতি 1971 ওরকম একটা পরিস্থিতি সৃষ্টি হতো, সেই পরিস্থিতি হয়নি। সুতরাং এখন পর্যন্ত আরাকান আর্মি তাদের সার্বভৌমত্ব চায়, তারা ওই স্বাধিকার চায়, সুতরাং এটার জন্য তারা লড়াই করছে। এই লড়াই তো তাদের মধ্যে, এখানে যদি দরকার হয় তাহলে সকলের ঐক্যমত্য হতে হবে। এবং করিডোরের তো অনেক ইতিহাস আছে, দেখা গেছে যে এইসব করিডোর সবসময় সামরিক ঝুঁকি থাকে এবং এই করিডোরের মধ্যেও কিন্তু হামলা হতে পারে যদি পছন্দ না করি আমরা, বা যদি আমরা মানে অন্য দেশ, এই মিয়ানমারের কথা বলছি, আমরা তো খুব খোলা মনে করেন মানবিক কারণে ঠিক আছে এগ্রি করলাম যে আমাদের মানবিক কারণে এটা করা উচিত আমাদের চোখের সামনে, যে কারণে শেখ হাসিনার সময় তো 12 লক্ষ চলে আসলো, তাই না? এখন রোহিঙ্গা ওখানে ছিল 20-22 লক্ষ, তার মধ্যে প্রায় 15 লক্ষ এখন বাংলাদেশে অবস্থান করছে, ওখানে তো রোহিঙ্গার সংখ্যাও এখন কমে গেছে। তো আপনি যেইটাই করতে চান, যে কারণেই করতে চান, এখানে একটা জাতিসংঘের তত্ত্বাবধানে সকল দেশের মধ্যে সকল পক্ষের মধ্যে একটা শান্তিপূর্ণ চুক্তি হতে হবে এবং ওইটার ভিত্তিতে তখন আপনি কিছু করতে পারবেন। রোহিঙ্গা ঢল বাংলাদেশে অনুপ্রবেশ করবে না তার নিশ্চয়তা কে দেবে? রোহিঙ্গা তো এমনি প্রবেশ করতেছে, রোহিঙ্গা তো ওই আরো 1,20,00,000 তো আরো ঢুকেছে এবং রোহিঙ্গা সবসময় প্রবেশ করবে। আপনার সীমান্ত তো আপনি সিল করতে পারবেন না, এটা কিন্তু আমাদেরকে একদম বাস্তবতার কথা বলতে হবে। রোহিঙ্গা বলেন অন্য এই যে আরাকান আর্মির লোকেরাও যে সীমান্তে চলে আসছে, ওরা আসা যাওয়া এটা থাকবেই। আসলে সীমান্ত তো তৈরি করে রাষ্ট্র, সীমান্ত তো চাপিয়ে দেওয়া, ওই অর্থে সীমান্ত চাপিয়ে দেওয়া। যেমন আমাদের সাথে পশ্চিমবঙ্গের আমরা একই ভাষায় কথা বলি, একই রকম খাবার খাই, এবং আপনি সীমান্ত এলাকায় যদি যান, যদি আমরা লক্ষ্য করি দেখবেন এই সীমান্তের এই লোকদের সাথে ওই পাশে বৈবাহিক সম্পর্ক আছে। কেন ম্যাপটা তো ছেড়ে দেওয়া হয়েছে 47 সালে, তার আগে তো এই সীমান্ত ছিল না। সো আপনার সীমান্তটা সবসময় মানুষের সৃষ্টি, কিন্তু মানুষের মধ্যে যে যোগাযোগ সেটা তো থাকবেই, এবং সেই যোগাযোগটা সীমান্তর কারণে আপনি যখন দেশের সার্বভৌমত্ব থাকবে, আপনার বর্ডার থাকবে, তখন আপনি এখানে একটা ব্যবস্থা করবেন, একটা আইনি ব্যবস্থার মাধ্যমে যোগাযোগটা হবে। আমরা যখন ডিসেম্বরে নির্বাচনের কথা বলছি তখন আসলে ইসি পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে গতকাল কমিশনের সামনে বিক্ষোভ করেছে এনসিপি। সরকার ঘোষিত যে সময়সীমা আমরা ডিসেম্বর থেকে জুন, সেই সময়ের মধ্যে আসলে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব? সরকার তো বলছে যে তারা তাদের প্রস্তুতি নিতে এই সময়টা লাগবে, সংস্কার করে তারা করবেন, যে কারণে ডিসেম্বরে জাতীয় নির্বাচন, ডিসেম্বরে নির্বাচন। এখন জাতীয় নির্বাচন এখানে একটা কি কোশ্চেন মার্ক দেওয়া যায় নাকি যে প্রধান উপদেষ্টা কি জাতীয় নির্বাচনের কথা বলছেন নাকি স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন? নির্বাচন বলছেন। আমি ঠিক ওইটাকে আরেকটু আমাদের চেক করতে হবে, চেক ব্যাক করতে চাই, কারণ এনসিপির আন্দোলনের কথা তুলে আপনি যেটা বলেন, তার মানে আমাদের দেশে ডিসেম্বরের আগে কোনো নির্বাচন হবে না, কারণ সংস্কার করে তো নির্বাচন করবেন না, এটা তো একটা বড় নির্বাচন স্থানীয় সরকার। তা আপনি স্থানীয় সরকার নির্বাচন সংস্কারের আগে হতে পারে না, আর বিচারের আগেও হতে পারে না, কারণ এনসিপির এরকমই দাবি, তাহলে সেটাও ডিসেম্বরের দিকে চলে যাবে। এখন স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে করা নিয়ে কিন্তু আমাদের মধ্যে মত দ্বৈততা বা মত পার্থক্য আছে, আমরা জাতীয় ঐক্যমতে পৌঁছতে পারবো না, কারণ এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। আজকে আবার বলি, স্থানীয় সরকার নির্বাচন আগে করা, এই ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে যে এটা জেনারেল আইয়ুব খান শুরু করেছিলেন, কারণ আইয়ুব খানের কোনো পার্টি ছিল না, উনি 57 সালে ক্ষমতা দখল করেছিলেন এবং একটা পর্যায়ে ওনার মনে হলো যে এই ইস্ট পাকিস্তান এবং পাকিস্তানের লোকেরা গণতন্ত্রের জন্য উপযুক্ত না, মানে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের জন্য উপযুক্ত না, এক ব্যক্তি এক ভোটের জন্য উপযুক্ত না, তখন তিনি এই যে স্থানীয় সরকার মানে বেসিক ডেমোক্রেসি চালু করলেন এবং ওটার মাধ্যমে দুই দেশে 40-80 হাজার একটা প্রতিনিধি এবং তারা প্রেসিডেন্ট নির্বাচন করবে। এরপরে আমরা জিয়াউর রহমান সাহেবকে একই কাজ করতে দেখছি, কারণ জেনারেল জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতা নিলেন তখন তারও কোনো রাজনৈতিক দল ছিল না, সুতরাং তারাও স্থানীয় সরকার নির্বাচন করেছিলেন। এরপরে জেনারেল এরশাদ সাহেবের আমলে আমরা দেখেছি তিনিও স্থানীয় সরকার নির্বাচনগুলো আগে করেছেন। তো এইগুলোর মধ্যে দিয়ে যাদের রাজনৈতিক দল থাকে না বা যাদের রাজনৈতিক ভিত্তি থাকে না, তারা যদি ক্ষমতায় নেন এবং ক্ষমতায় থেকে যদি তারা দল করতে চান এবং আরও ক্ষমতায় থাকতে চান, তখন তারা এটা করেন। সুতরাং বিএনপি এবং আরও কিছু দলের কাছে তো এটা পরিষ্কার
বিএনপি জানে যে স্থানীয় সরকার নির্বাচন আগে করার মানে হচ্ছে যে নতুন রাজনৈতিক দল বা নতুন কাউকে সহায়তা করা, বা যেসব রাজনৈতিক দলের পপুলারিটি কম আছে, জনভোট এখন কম আছে এখন এই পর্যায়ে, সে তাদের শক্তি আরও বাড়ানো। সুতরাং এটাতে বিএনপি তো রাজি হবে না। তো ঐক্যমত্য না হলে আপনি স্থানীয় সরকার নির্বাচন আগে করবেন কিভাবে? এখন দেখা যাচ্ছে এনসিপির এই আন্দোলন, কদিন আগে তো এনসিপি একটা আন্দোলন করলো, খুবই ভালো একটা আন্দোলন, এবং সরকার তাদেরকে সহায়তা করলো। আজকে অবশ্য ইশাক সাহেব এবং ইয়ার আন্দোলনে, আপনার ছাত্র দলের আন্দোলনে কিন্তু পুলিশ কোনো তেমন ব্যবস্থা নেয়নি। মাঝখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে পুলিশ একটা লাঠিচার্জ করেছিল, সাউন্ড গ্রেনেড মেরেছিল, এবং এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল যে এক আন্দোলনে আপনারা পানি খাওয়ান, খাবার দেন, আরেক আন্দোলনে যে শিক্ষক সহ সকলকে ধরপাকড় করেন, মারধর করেন, সাউন্ড গ্রেনেড নেন। এখন আজকে পুলিশ তো মোটামুটি নিউট্রাল, মানে কোনো শাহবাগ বন্ধ আছে প্রায় 10 ঘন্টা 12 ঘন্টা, কোনো কিছুই করেনি পুলিশ। তো এখন এনসিপি আন্দোলন করলে তখন সহায়তা করা হতো, এই অভিযোগ থেকে আসলে মুক্তি পাওয়ার জন্য, নিষ্কৃতি পাওয়ার জন্য হয়তো সরকার এটা করলেন, চুপচাপ আছেন। তাতে কি হয়েছে? তাতে সারা শহরে একটা এত ট্রাফিক জ্যাম এবং এত মানুষের দুর্ভোগ, জনদুর্ভোগ, এই জনদুর্ভোগের জন্য দায়ী কার? দায়িত্ব সরকারের। সরকারকে তো এটা দেখতে হবে যে এই জনদুর্ভোগগুলো যাতে না হয়। আমরা যদি যাই এনসিপির আন্দোলনে, এনসিপি যে আন্দোলন করলো, এখন দেখা যাচ্ছে এনসিপি কিছু নিয়ে আন্দোলন করলেই দেখা যাচ্ছে যে সরকার এটা মেনে নেয়। মানে সরকারের সাথে এনসিপির একটা সখ্যতা নিয়ে অনেক প্রশ্ন আছে, প্রশ্ন না, সখ্যতা নিয়ে মানুষ সন্দেহ করে, বা সখ্যতা আছেই, আসলে এনসিপি যা চায় সেটাই হয়। রাজনৈতিক দল, তার আগে ওই যে আমাদের ছাত্র সমন্বয়ক বা বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়করা যা চাইতেন তাই হতো। তারা একবার ঢুকে বললেন না, এই আমাদের সর্বোচ্চ বিচারালয় ঢুকে তো তারা ওখানে বিচারকদের পদত্যাগ এবং নতুন করে যারা বিচারক হলেন সেই আন্দোলন, তখন তারা বলছিল যে জুডিশিয়াল কু রুখে দেওয়া হয়েছে। হ্যাঁ, জুডিশিয়াল কু রোখার জন্য তারা ঢুকে পড়লেন। আজকে সার্জিস আলম একটা বিবৃতি দিয়েছে, এক লাইনের একটা বিবৃতি দেখলাম যে মব দেখে রায় দিয়েছে কোর্ট একটা রায় দিয়েছে যে ইশাকের খারিজ করে রায় দিয়েছে যে ইশাকের ইয়েতে কোনো বাধা নেই শপথ গ্রহণে, উনি দিয়েছেন। তো ওনাকে এখন প্রশ্ন করা উচিত না? আপনারা তো ওনারা পান কিনা জানি না, তাহলে প্রশ্ন করা উচিত আপনারা কেন মব করেছিলেন এই বিচারালয়? যে তখন মনে ছিল না যে মব দিয়ে এখন অনেক কিছু করা সম্ভব? এই মবতন্ত্র কারা কায়েম করছে? এই মবের রাজত্ব কারা টিকিয়ে রাখছে? তাদের উপরে কি বুমেরাং হচ্ছে এখন? আমি জানি না, উনি এটা তার বক্তব্য, কিন্তু ওনাকে তখন তার আগের বক্তব্যে যেতে হবে। আমরা যেমন একটু আগে আপনার করিডোর নিয়ে আলোচনা করার সময় বিভিন্ন উপদেষ্টার বিভিন্ন বক্তব্য নিয়ে আলোচনা করলাম না, তো তাদের ক্ষেত্রে হ্যাঁ বুমেরাং হতেও পারে। যখন আপনি একটা মবকে, একটা 10-12 জন 50 জনের মবকে আপনি কন্ট্রোল করতে পারবেন না, তখন বিএনপির হাজার হাজার কর্মী সমর্থক যদি মাঠে থাকে তখন তাদেরকে আপনি কন্ট্রোল করবেন কিভাবে? হ্যাঁ, এখানে কন্ট্রোলের একটা উদাহরণ আছে, কিন্তু একটা উদাহরণ ধানমন্ডি থানার ওসি সাহেবের একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, যে ওখানে একজনকে গ্রেফতার করার জন্য খুব চাপাচাপি করা হচ্ছিল, তাদের বাড়িতে ঢুকে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল, উনি করেন না এবং ওনাকে গালাগালি করা হলো, অকথ্য ভাষায় তাকে কথা বলা হলো, তারপর তাদেরকে গ্রেফতার করা হলো, এবং তাদেরকে আবার ছড়িয়ে আনলো কে? এনসিপি নেতা যে ছড়িয়ে হান্নান মাসুদ সাহেব তাকে ছাড়িয়ে আনলেন একটা মুচলেখা দিয়ে। তো আমি এটা এই জন্য উল্লেখ করলাম, এটা দিয়ে বলা হচ্ছে যে পুলিশ কিছুই করতে পারছে না, পুলিশের মেন্টালিটি নাই, বা পুলিশের একেবারে তাদের যে কাজ করার যে মানসিকতা সেটা হারিয়ে গেছে তাদেরকে। আমি বলি সেটা তাদেরকে নেতৃত্ব দিতে পারছে না। বা ধানমন্ডি থানার ওসি প্রমাণ করেছেন যে পুলিশ যদি চায় এবং তাদের প্রতি যদি সরকারের সমর্থন থাকে, সরকার যদি তাদেরকে ঠিকমতো নেতৃত্ব দিতে পারেন, তাহলে বাংলাদেশের সব মবকে কন্ট্রোল করা সম্ভব। এবং সেনাবাহিনী প্রধান কালকে মব নিয়েও কথা বলেছেন কিন্তু, এবং তাদের 30,000 সৈনিক, আমাদের দেশপ্রেমিক সৈনিক মাঠে আছে, তাদের কাছে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার আছে। তো সেনাবাহিনী এবং পুলিশ যদি সরকারের সদিচ্ছা থাকে এবং সরকার যদি আসলেই চান, তাহলে এই মবতন্ত্র কিন্তু বন্ধ করা সম্ভব, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা সম্ভব। কিন্তু সেটা কি, মানে অনেকে বলেন, অনেকের অভিযোগ যে সরকার নাকি মব নিজেই চালিয়ে রাখছে, যাতে মবটা বলে তারা উল্টাপাল্টা কিছু সিদ্ধান্ত নিতে পারেন, যাতে উল্টাপাল্টা সিদ্ধান্তগুলো আসলে কি সিদ্ধান্ত, সে আলোচনায় ফিরতে চাই। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, দেশসন্ধ্যা রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশসন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আবু আলম শহীদ খান, যে আলোচনায় আমরা ছিলাম, যে প্রসঙ্গে আপনি লাইনটি শেষ করেছেন, সেখান থেকে যদি শুরু করি, আপনি বলছিলেন যে মব ইচ্ছাকৃতভাবেই অনেক সময় তৈরি করা হচ্ছে যেন উল্টাপাল্টা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। বিগত সময়ে আমরা এরকম একটা অভিযোগ বিগত সরকারের বিষয়েও শুনতাম যে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরানো হতো।
না, এই অভিযোগটা তো জনগণের মধ্যে থেকে আসে, আর আসার কতগুলো কারণ সৃষ্টি হয়। যেমন ধরেন যে আপনি হঠাৎ করে করিডোরের বিষয়টা যখন সামনে আনলেন, তখন মনে হলো অন্যদিকে অন্য কিছু ঘটছে। সেই সময় কিন্তু ঢাকা শহরে 4-5টা আন্দোলন শুরু হয়ে গেল। হঠাৎ করে যখন বন্দরের বিষয়টা আসলো, তখনই কতগুলো আন্দোলন শুরু হয়ে গেল এবং আন্দোলনগুলো বেশ মনোযোগ আকর্ষণ করে ফেললো, মানে যাতে ওদিকে মনোযোগ না যায়। আর এই সরকারের গঠনের পর থেকে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতি তত নিয়ন্ত্রণে ছিল না, বাট আমরা তো দেখেছি যে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কি ঘটেছে। তো তার মানে ওখানে একটা মব, ছাত্রদের মব এই সৃষ্টি হয়েছে এবং তারপরে সরকার একটা সিদ্ধান্ত দিয়েছে। প্রথম সিদ্ধান্তটাই আপনি চিন্তা করেন যে এই সরকারের যে প্রথম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে এইচএসসি পরীক্ষাটা নেওয়া হবে না, আর আপনাকে অটো মার্কিং করা হবে। কতজন ছাত্র আপনার সচিবালয়ে গিয়েছিল এবং কতজন ছাত্র এই দাবিটা করেছে? ওটা তো একটা মব ছিল আসলেই, এবং বেশ অল্প সংখ্যক 300-400 বা 100-200 ছাত্র হবে, তো তাদের দাবি আপনি মেনে নিলেন। সেই কারণে জনমনে এরকম ধারণা হয়েছে যে এই যে মবগুলোকে ঠিকমতো নিয়ন্ত্রণ করা হচ্ছে না, বা নিয়ন্ত্রণ করা সম্ভব, যেটা প্রমাণ আছে আমাদের কাছে, সেই নিয়ন্ত্রণ না করা একটা কারণ, যে কারণে জনগণ মনে করতে পারে যে সরকার হয়তো এই মবগুলো কন্ট্রোল করতে চান না, মবকে তাদের কোনো কাজে ব্যবহারও করতে চান। এনসিপি এরকম একটা ব্যবহার তো করতেই পারে, করার চেষ্টা করছে, এরকম অনেকে অভিযোগ করেন। 48 ঘন্টা সরকারকে সময় দিয়ে, আলটিমেটাম দিয়ে ইশরাক হোসেনের সমর্থকরা আপাতত আন্দোলন স্থগিত করেছে। ইশরাক হোসেনের পক্ষে আমরা দেখলাম যে হাইকোর্টের রিট খারিজ হলো এবং তার আগে আদালতের রায় আছে তার পক্ষে, নির্বাচন কমিশনের গেজেট রয়েছে। তারপর ইশরাক হোসেনের আসলে শপথ পড়াতে বাধাটা কোথায়? সেখানে আইনি জটিলতা দেখেন নাকি এখানে রাজনীতি দেখেন? না, প্রথমত আইনি ব্যাখ্যার একটা বিষয় আছে, দ্বিতীয়ত হলো রাজনীতি থাকতেই পারে, রাজনীতি ছাড়া তো কিছু চলবে না। তো এখন দেখেন যে ইশরাক সাহেবের যে এই যে আজকে হাইকোর্টের যেটা, সেটা তো সরকারের কোনো আপিল করে নেই, সরকার কিছু করেনি। এটা দুজন ব্যক্তি যে তারা আবেদন করেছিলেন এবং সেই ব্যক্তিদের আবেদন নানান কারণে আবেদনটা বাতিল হয়ে যেতে পারে, যে সেই ব্যক্তিদের কোনো ছিল কিনা, স্বার্থ ছিল কিনা, বা তারা এই আবেদনটা করার যোগ্য কিনা, ভোটার ছিলেন কিনা, ভোট দিয়েছেন কিনা, অনেক টেকনিক্যাল কারণ থাকতে পারে। সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে বারবার, সেটা হলো যে ওই নির্বাচনগুলোকে কেউই স্বীকার করেনি, সব নির্বাচন অবৈধ ছিল, ভোটারবিহীন একটা নির্বাচন। সেই নির্বাচনের কারণে তারা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সব বাতিল করে দিয়েছেন। এখন দেখেন বিএনপি কিন্তু তখন এটাকে সমর্থন করেছে, কারণ ওই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আসলেই আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচন হয়েছিল এবং আওয়ামী লীগের আমি তুমি ডামি তারাই নির্বাচিত ছিলেন, তখন তাদের সমর্থন ছিল। এখন এই চট্টগ্রামের যে মেয়রের রায় এবং সেটা বাস্তবায়ন করার কারণে ইশরাক সাহেব স্বাভাবিকভাবে দাবি করতে পারেন যে তার পক্ষে যদি নির্বাচনী ট্রাইব্যুনালের রায় থাকে তিনি কেন শপথ নিতে পারবেন। সে বিষয়ে প্রশ্ন রেখেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন অবৈধ নির্বাচনের বৈধ মেয়র এটা দ্বিচারিতা কিনা? দ্বিচারিতা তো ওনাদের হয়েছে প্রথমে চট্টগ্রামে, তাহলে আপনি এটা করলেন কেন? এবং এটা আপনি পরিষ্কার করলেন না কেন? কেন আপনি নির্বাচনী ট্রাইব্যুনালে আপনি লোক রাখলেন না কেন এই আলোচনাটা করার জন্য? কেন নির্বাচনী ট্রাইব্যুনালে ইশরাক সাহেব একতরফা রায় পেয়েছেন, সেখানে কেউ চ্যালেঞ্জ করেনি তার এই তার এই আবেদনটাকে। তো সুতরাং তখন আপনি করবেন না, এখন একটা রাজনৈতিক কথা বলে ফেলবেন, রিটরিক, যে অবৈধ নির্বাচনের বৈধ মেয়র। তো এটা তো আমাদের আদালত তাকে বৈধতা দিয়েছে, সুতরাং এই বিষয়ে তো আলাপ আলোচনা হতে হবে এবং আদালতের সাথে এটার মীমাংসা করতে হবে। এটা তো অবশ্যই নির্বাচনী ট্রাইব্যুনালের রায় নিয়ে সরকার যেতে পারে উচ্চ আদালতে, সরকার তো যান নাই এখনো। এখন 48 ঘন্টা সময়ের মধ্যে কি হবে? এই 48 ঘন্টার মধ্যে তো 2 দিন ছুটি, সুতরাং রোববার সকাল 10টা ধরতে পারেন বা রোববার দুপুর 2টা। তো ওই দিন ছুটির পরে যখন অফিস বসবে তখন তারা কি করেন এটা আমাদের দেখতে হবে, অপেক্ষা করি আমরা। ইশরাক হোসেনের সমর্থকরা প্রথমে ঢাকাবাসী ব্যানারে আন্দোলন শুরু করেছে এবং আন্দোলন চলাকালীন সময় ইশরাক হোসেন যেমনটি জানালেন যে মেয়র ফেয়র কিছু না, সত্য উদ্ঘাটনের জন্যই তিনি আসলে এই বিষয়টি সামনে আনার জন্যই এমন উদ্যোগ নিয়েছেন। তাহলে কি সার্বিক যে আন্দোলন আমরা দেখলাম, অবস্থান কর্মসূচি আমরা দেখলাম, সেটি পরিকল্পিত? আপনি সব আন্দোলনকে ঘিরে একটা পরিকল্পনা করতে হয়, সুতরাং ওই যে আপনি যে পরিকল্পনা শব্দটা যেভাবে ব্যবহার করছেন সেটার মধ্যে একটা নেতিবাচক একটা জিনিস আছে, যে পরিকল্পিত মানে ষড়যন্ত্র কিনা। আপনি ষড়যন্ত্র শব্দের বদলে আপনি ডিপ্লোম্যাটিক্যালি পরিকল্পিত শব্দটা ব্যবহার করেছেন। কিন্তু সব আন্দোলনে তো পরিকল্পনা করতে হবে। আপনার ঢাকাবাসী আমরা 1000 লোক এক জায়গায় যাব, তাহলে এটা কাউকে না কাউকে তো অর্গানাইজ করতে হবে। সুতরাং ওইটা একটা পরিকল্পনা, কখন যাব, কিভাবে যাব, দুপুরে যদি ওখানে থাকতে হয় তাহলে খাবো কি, কে খাওয়াবে আমাদেরকে। তো এই যে কোনো আন্দোলন, আপনি যে কোনো আন্দোলন অবস্থান, ইভেন যারা মব করে
তারাও পরিকল্পনা করেই করে, কয়েকদিন ধরে দেখে, তারপর ঠিক করে যে এই বাড়িটার ভিতরে যে এই কাণ্ডটা আমাদের করতে হবে, আমরা এই বাড়ির জিনিসপত্র লুট করব, কি করব, এইটা লুটপাট করার জন্য আমরা বলবো এখানে একটা ফ্যাসিবাদের দোষর লুকিয়ে আছে। তো এটা একটা পরিকল্পনা, তো বিভিন্ন ধরনের পরিকল্পনা আছে। আপনি ভালো, আমরা দেখলাম যে ইশরাক হোসেনের সমর্থকরা মেয়র পদে শপথ পড়ানোর জন্য আন্দোলন শুরু করেছেন, পরে সে আন্দোলনের দাবি যে ঠেকে উপদেষ্টা আসিফ এবং মাহফুজের পদত্যাগ ইস্যুকে কেন্দ্র করে। এবং গতকাল আমরা যেমনটি দেখেছি যে এনসিপির তরফ থেকে আইন অর্থ পরিকল্পনা উপদেষ্টাকে বিএনপি পন্থী আখ্যা দিয়ে পদত্যাগের দাবি জানিয়েছে তারা। এই যে পাল্টাপাল্টি পদত্যাগের দাবি, সেটি আসলে কেন? ইশাক সাহেবদের পক্ষ থেকে যে দাবিটা করা হয়েছে ওটার চুক্তি তাদের এটা যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি তো স্থানীয় সরকার উপদেষ্টা ওখানে অফিস করেন, তো ওই যে শপথ গ্রহণ করার বিষয়টা আছে সেটা তার দপ্তরের কাজ, স্থানীয় সরকার বিভাগের কাজ, এবং এটা ফাইনালি আমাদের যে প্রধান উপদেষ্টা আছে তিনি শপথ পড়াবেন। তো সেই কারণে তাদের হয়তো মনে হয়েছে যে এই দুজন ছাত্র উপদেষ্টা তারা, এবং তাদের বক্তব্যের মধ্য দিয়ে তার যেহেতু এটার ব্যাপারে বিরোধী বক্তব্য দিয়েছেন, তারা মত পার্থক্য দেখিয়েছেন, এই কারণে তারা এই দাবিটা করতে পারেন। এনসিপি কি কারণে দাবি করেছে আমি ঠিক জানি না, বাট এনসিপি দাবি করার কারণে, এনসিপি যেহেতু ওই ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্রদের নিয়ে তৈরি, তো একসময় ডক্টর ইউনূস সাহেব তো এটা পরিষ্কারভাবে জাতিকে বলেছিলেন যে তিনি নিয়োগপ্রাপ্ত কাদের দ্বারা, ওই ছাত্রদের দ্বারা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। সো আসিফ নজরুল, আমাদের উপদেষ্টা, অর্থ উপদেষ্টা এবং পরিকল্পনা উপদেষ্টা তিনজনই তো ছাত্রদের দ্বারা নিয়োগকৃত। তো সেই ছাত্ররাই যদি তাদের পদত্যাগ দাবি করে তাহলে কিন্তু নৈতিক কারণে তাদের পদত্যাগ করে ফেলা উচিত। তারা কেন ওখানে থাকবেন? থাকার তো দরকার নেই তাদের, কারণ তারা কোনো নির্বাচিত হয়ে আসেনি, তাদের কাছে জনগণের একদম ডাইরেক্ট ম্যান্ডেট নেই। তো তাদের নিয়োগকর্তা যখন বলে যে না আপনারা পদত্যাগ করেন, তখন তাদের তো পদত্যাগ করে চলে যাওয়া উচিত। বর্তমান ইসি যদি পুনর্গঠন করা না হয় তাদের অধীনে এনসিপি নির্বাচনে অংশ নেবে না, এমনটি জানিয়েছেন তারা। অন্যদিকে এবার ইসি সানাউল্লাহ বলেছেন জাতীয় সংসদ নাকি স্থানীয় সরকার নির্বাচন কোনটি আগে হবে তা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখছি যে ইসি পুনর্গঠনের একটা দাবি জানিয়েছে এনসিপি থেকে, তাহলে সিদ্ধান্ত যদি সরকার গ্রহণ করে তাহলে ইসি পুনর্গঠনের এই দাবি কেন? না, ইসি পুনর্গঠনের দাবি একটা রাজনৈতিক দল হিসেবে এনসিপি করতেই পারে, তাদের কাছে কারণ থাকতেই পারে যে আমরা এই ইসির ব্যাপারে এইসব কারণে আমরা মনে করছি যে ইসি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে না, তারা করতেই পারে। এবং এখন অন্তর্বর্তীকালে, এখন তো এনসিপি একটা রাজনৈতিক দল, তারা অন্তর্বর্তী সরকারের তো অংশ না, যদিও অনেকেই মনে করেন বা এরকম ধারণা সত্য হতে পারে যে এনসিপির সাথে সরকারের একটা সম্পর্ক আছে এবং এনসিপিকে সরকার সহায়তা করার চেষ্টা করছেন। তো সেখানে এই যে এই ইসিটা যখন গঠন করা হয় তখন তো সরকারই করেছে, এই সরকারই তো করেছে। আগের যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের সকলেই পদত্যাগ করেছেন এবং তারপরে এটা গঠন করা হয়েছে। সুতরাং সরকার যখন এটা গঠন করলেন তখন সরকারে কিন্তু এনসিপির প্রতিনিধিরা ছিলেন, যিনি আজকে এনসিপির প্রধান নেতা তিনি তো তখন উপদেষ্টা ছিলেন। তো তখন তো এটা আলোচনা হয়েছে। তো হঠাৎ করে আপনি 10 মাসের মাথায় বা 8 মাসের মাথায় একটা নতুন করে ইসি পুনর্গঠিত করতে হবে এই দাবি তুললেন। এখন দেখা যাক এই দাবিটার ব্যাপারে সরকার কি মনে করে এবং জনগণ কি মনে করে। জনগণের তো আসলে কিছু মনে করার নাই, কারণ জনগণ তো জানেই না যে কখন নির্বাচন হবে, কাদের দিয়ে ইসি করা হয়, এটা তো জনগণের বিষয় না, আমরা ওই পর্যায় পর্যন্ত যেতে পারিনি। বাট পুনর্গঠন করার দরকার হলে পুনর্গঠন করা হবে, কেন ইসি একবার গঠন করা হলে এটাকে একদম 5 বছর মেয়াদ চলতে হবে এরকম কোনো ধারাবাধা নিয়ম নেই। সুতরাং পুনর্গঠিত হতে পারে, প্রয়োজনে হতে দিতে পারে, সেখানে কোনো আইনি জটিলতা নেই। আমার মনে হয় কোনো আইনি জটিলতা নেই, একটাই জটিলতা আছে, কারণ তাদেরকে যদি আপনি বাদ দিতে চান তাহলে একটা প্রসেসের মধ্যে যেতে হবে এবং সেই প্রসেসটা কিন্তু খুব কষ্টকর প্রসেস বা প্রসেসটা কঠিন প্রসেস। সবচেয়ে ভালো হলো তাদেরকে ওই যেটা করা হয়, অতীতও করা হয়েছে, চায়ের দাওয়াত করে তাদেরকে বলা হয় আপনারা দয়া করে পদত্যাগ করেন, তখন হতে পারে। আর একটা হতে পারে যে এই যে মব আমরা ঘেরাও করে রাখলাম, খাবার পানি টানি সব বন্ধ করে দিলাম, তারপরে এক সময় সরকার বললেন ভাই আপনারা পদত্যাগ করেন, আপনাদের আর সুরক্ষা দিতে পারবো না। সন্ত্রাসের সংস্কৃতি আসলে আমাদের কোন দিকে ধাবিত করছে? আমাদেরকে তো খুব খারাপ দিকে ধাবিত করছে, পুরো অনিশ্চিত অন্ধকার। আমরা তো আসলে আমরা যে আন্দোলনটা হলো, যে গণ অভ্যুত্থান, জনতার অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের যে লক্ষ্য, সেই লক্ষ্য তো হলো একটা মানবিক বাংলাদেশ পাওয়া, একটা গণতান্ত্রিক বাংলাদেশ পাওয়া, আইনের শাসন পাওয়া, আইন অনুযায়ী সব কিছু চলবে। আমাদের তো প্রধান জিনিস হলো দেশে আইনের শাসন নাই, দেশে ফ্যাসিবাদ চলছে। তো সেখানে আপনি মবতন্ত্র তো ফ্যাসিবাদী একটা ব্যবস্থা, তো ফ্যাসিবাদের বদলে আরেকটা ফ্যাসিবাদী ব্যবস্থা, ওটা ছিল নির্বাচিত ফ্যাসিবাদী ব্যবস্থা আর এটা হলো অনির্বাচিত ফ্যাসিবাদী ব্যবস্থা। সো এই মবতন্ত্র বা মবকে তো অবশ্যই কন্ট্রোল করতে হবে। মব
কোনো জিনিস ঠিক করে দিতে পারে না। শেষ প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, আপনি নিশ্চয়ই অবগত আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে চিঠি দিয়েছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের 41 জন সিনেটর এবং এমপি। 3টি ইস্যুকে মূলত তারা সামনে এনেছেন: সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, জুলাই অভ্যুত্থানের ভুক্তভোগীদের ন্যায় বিচার করা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ভেঙে দেয়া। তারা আরো বলেছেন, এসব কাজ বিলম্ব করলে জনগণের অবিশ্বাস আরো গভীর হবে, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে বিপন্ন করবে বলে মনে করছেন তারা। আন্তর্জাতিক অঙ্গন থেকে নির্বাচনে সুস্পষ্ট রোডম্যাপের দাবিতে কি চাপ সামনের দিনে আরো বাড়বে? বাড়তে পারে, কারণ আমাদের যে ভূ রাজনৈতিক অবস্থান এবং আমাদের যে কানেকশন, যেমন আমরা তো খুব গর্বের সাথে বলি না ডক্টর ইউনূসের ফরেন কানেকশন খুবই ভালো, যে কারণে ডক্টর ইউনূস থাকলে উনি অনেক অর্থ আনতে পারবেন, অনেক বিনিয়োগ হবে, আমাদের কোটি মানুষের বেকারত্ব দূর হয়ে যাবে। সো ওনার যেরকম ফরেন কানেকশন খুব ভালো, ওনার জন্য তো 120-এর উপরে আপনার নোবেল লরেটরা তাকে তার ব্যাপারে শেখ হাসিনার কাছে চিঠি দিয়েছিল। সুতরাং এই চিঠি আসা যাওয়া হয়, চিঠি আসবে, আরও বাড়তে পারে। আমার কাছে যেটা মনে হয় যে অস্ট্রেলিয়ার পরে অন্যান্য দেশ চিঠি দেবে। অস্ট্রেলিয়া হচ্ছে আপনার ইউরোপ, মানে ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা এবং কানাডার একটা জায়গা। প্রথমে তারা ওখান দিয়ে কাজগুলো করে, এবং আরও যদি আপনাকে প্রফেশনালি বলি, আপনাদের পাসপোর্টের কন্ট্রোল অথবা ইমিগ্রেশন এই সব কিছু তারা প্রথমে অস্ট্রেলিয়ায় পরীক্ষা করে, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে, কারণ জায়গাটা তো সমুদ্র ঘেরা। এরপরে তারা নিজের দেশে এটা চালু করে। সো আমার কাছে মনে হচ্ছে যে অস্ট্রেলিয়ার এটা করার পরে এখন ইউরোপিয়ান ইউনিয়ন থেকেও চিঠি আসতে পারে, আমেরিকা থেকেও চিঠি আসতে পারে, বিভিন্ন দেশ থেকে আসতে পারে, এবং একটা চাপ সৃষ্টি হতে পারে। শহীদ খান, আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ প্রান্তে তো শেষ করছি দেশসুন্ধার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।